ঐকমত্যে পৌঁছানো সংস্কার ধরেই নির্বাচনে যেতে হবে। ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচিব ভিন্ন পন্থায় ক্ষমতায় থাকার চেষ্টা রুখবে জনগণ, বললেন আমির খসরু। আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে দাঁড়াতে দেয়া হবে না, মায়ের ডাকের অনুষ্ঠানে উপদেষ্টা মাহফুজ। গুমে জড়িতদের বিচার হবেই। অলিগলিতে ব্যানার ফেস্টুনে ঈদ উৎসবে রাজনৈতিক রং, নতুন উদ্যম ও ছকে ভোটের মাঠ গোছাতে ব্যস্ত রাজনৈতিক দল। সারা দেশে বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভিড়, চিড়িয়াখানা, সমুদ্র সৈকত সহ সবখানেই ঈদ উদযাপনের রেশ। আপুর সাথে আসছি, অনেক কিছু দেখেছি, হাতি, বাঘ, ভাল্লুক। খুবই ভালো, মানে খুব মজা পাচ্ছি। পরিষ্কার পরিচ্ছন্নতা আরেকটু হতো তাহলে অনেক ভালো লাগতো এখানে। সাতক্ষীরায় বাঁধ ভেঙে পানিবন্দী 50,000 গ্রামবাসী, জোয়ারে টিকছে না স্বেচ্ছাশ্রমের চেষ্টা, শ্রমিক সংকটে কাজ শুরু হতে দেরি। ঈদ মোবারক। স্বাগত সান্ধ্যবাজারে। পুরো আয়োজনের সঙ্গে আছে আমরা দুজন, আমি উজ্জ্বল হাফিজ এবং আমি শম্পা বিশ্বাস। নির্বাচন আর সংস্কার আলাদা জিনিস নয়, তাই দুটোই চলবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহৎ প্রতিবেশী চীন আগের ধারা থেকে বেরিয়ে এখন বাংলাদেশের সব রাজনৈতিক দলের সাথে যোগাযোগ করছে বলেও জানান তিনি। এদিকে নির্বাচন দিয়ে রাষ্ট্রের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন আরেক বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। আর জানাচ্ছেন মোকাররম হোসাইন। রাজনৈতিক অঙ্গনের শীর্ষ নেতৃত্বের আসনে থাকায় বিএনপি মহাসচিবের নিজ জেলা ঠাকুরগাঁওয়ের বাসায় আগমন ঘিরে এমন সমাগম চিরচেনা। তবে এবার স্বৈরাচার মুক্ত পরিবেশে ঈদ উৎসব ঘিরে নেতাকর্মীদের আনন্দে যোগ করেছে বাড়তি মাত্রা। জেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে গণমাধ্যমের মুখোমুখি বিএনপি মহাসচিব জানান, ঐক্যমতের ভিত্তিতে সংস্কারগুলোকে সামনে রেখে হতে পারে আগামী জাতীয় সংসদ নির্বাচন। সংস্কার আর নির্বাচন তো আলাদা জিনিস না। সংস্কার সংস্কারের মতো চলবে, নির্বাচন নির্বাচনের মতো চলবে। সংস্কারের প্রস্তাবগুলো আমরা সমস্ত যথাযথভাবে আমরা সেটা পর্যালোচনা করেছি, পর্যবেক্ষণ করেছি, পরীক্ষা করেছি এবং আমরা আমাদের দলের পক্ষ থেকে আমাদের যে মন্তব্য মতামত সেটা আমরা সংস্কার কমিশনগুলোকে দিয়ে দিয়েছি। এ সময় প্রধান উপদেষ্টার চীন সফরকে বড় সাফল্য হিসেবে উল্লেখ করেন মির্জা ফখরুল। চীন কমিটও করেছে যে তারা আগামী দিনগুলোতে এই উৎপাদনে এবং উন্নয়নে তারা বিনিয়োগ করবে। এটা নিঃসন্দেহে আমাদের জন্য আশাবাদের কথা। এদিকে সকালে চট্টগ্রাম নগরীতে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে ঈদ পুনর্মিলনীতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় স্বৈরাচার বা অন্য কোনো শক্তি যেন নিত্য নতুন পন্থায় ক্ষমতায় যেতে না পারে সে বিষয়ে সতর্ক থাকারও আহ্বান জানান তিনি। ফ্যাসিস্ট একটা শক্তি, আবার আরেকটা শক্তি আছে যারা ফ্যাসিস্ট একভাবে ক্ষমতা দখল করে থাকে, আবার আরেকটা শক্তি দেখা যায় তারা অন্যভাবে ক্ষমতায় থাকার জন্য তাদের আরেকটা নতুন নতুন পন্থা বাইর করে। তারাও যাতে না পারে জনগণের সামনে দাঁড়াতে, ফ্যাসিস্টরা যেভাবে দাঁড়াতে পারে নাই তারাও যাতে না পারে, সেই জন্য বাংলাদেশের মানুষ প্রস্তুত। বহুদিন পর মুক্ত স্বাধীন পরিবেশে নেতাকর্মীরা ঈদের আনন্দ উপভোগ করতে পারছে মন্তব্য করে নেতাকর্মীরা এখন অধীর আগ্রহে নির্বাচনের জন্য অপেক্ষা করছে বলেও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। মোকাররম হোসাইন, এখন। আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে দাঁড়াতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। বিকেলে মায়ের ডাকের শুভেচ্ছা অনুষ্ঠানে তিনি একথা বলেন। আরো জানাচ্ছেন ফরহাদ বিন নূর। আমরা বিচার চাই যে কেন আমাদের বাবাদের এভাবে বছরের পর বছর গুম করে রাখা হইলো, কেন আমাদের বাবাদের অন্যায় কি ছিল। আদিবা ইসলাম হৃদির বাবার সাথে তার কোনো ঈদের স্মৃতি মনে নেই। তার বয়স যখন 2 বছর 4 মাস
তখন 2013 সালের 2 ডিসেম্বর বাবা পারভেজ হোসেনকে রাজধানীর শাহবাগ থেকে গুম করা হয়। ব্যবসায়ী বাবা জড়িত ছিলেন বিএনপির রাজনীতির সাথে। আপনাদের সামনে এখন কথা বলতে পারছি। 5 আগস্টের পর আয়নাঘর থেকে অনেকে মুক্তি পেলেও এখনো গুমের ভুক্তভোগী বহু পরিবারের ঈদ কাটে প্রিয় মানুষকে ছাড়া। কেউ স্বামী, কেউ সন্তান, কেউ ভাই হারিয়েছেন। তাদের সবার ঈদ আনন্দ যেন ফিকে হয়ে গেছে। আমার ভাইগুলোকে কেন গুম করা হয়েছে আমি এটা অফিশিয়ালি জানতে চাই। আমার ভাইয়ের হাড্ডি চাই, আমার ভাইয়ের হাড্ডির সন্তান চাই। আমরা শুনতে চাই না যে অনেকজন মানুষকে বুড়িগঙ্গায় নাসিতা রক্ষায় ভাসিয়ে দেওয়া হয়েছে। আমরা শুনতে চাই তাদেরকে কারা টর্চার করেছে, তাদেরকে সিক্রেট ডিটেনশন সেলে কোন গ্রুপ টর্চার করেছে, তাদের সাথে তাদেরকে যদি জীবিত রাখা না হয় তাদেরকে কারা মেরেছে। ঈদ উল ফিতর উপলক্ষে মানবাধিকার সংগঠন মায়ের ডাকের শুভেচ্ছা বিনিময় ও মিলন মেলায় গত আওয়ামী লীগ সরকারের সময় গুম হওয়া পরিবারের অনেকের কণ্ঠে ছিল স্বজনকে খুঁজে পাওয়ার আরতি। এ সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, পুরো দেশকেই জেলখানা বানিয়েছিল শেখ হাসিনা। এখন সমগ্র রাষ্ট্রের সবাই যদি আমরা একসাথে ঐক্যবদ্ধ না থাকি তাহলে এই শহরটি আবার গুমের শহরে পরিণত হওয়ার কিন্তু সম্ভাবনা আছে আমরা মনে করি। এবং এইটা যেই ঘটনাগুলো আমরা এখানে দেখলাম, এটা তো ঢাকা তো একটা গুমের শহর ছিল, এবার পুরো রাষ্ট্র একটা গুমের রাষ্ট্র, একটা জেলখানা হিসেবে ছিল। এই সরকার মানে গত সরকার হাসিনা সরকার বাংলাদেশের সবচেয়ে বড় জেলখানা তৈরি করেছে কেরানীগঞ্জে এবং কাশিমপুরে। অনুষ্ঠানে প্রধান অতিথি তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, হাসিনা এখনো ভারতে বসে ষড়যন্ত্র চালাচ্ছে। আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষের শত্রু উল্লেখ করে তিনি বলেন, গণহত্যাকারী এই দলের বিচার করতেই হবে। আওয়ামী লীগ শুধুমাত্র বাংলাদেশের জনগণের শত্রু, এই ভিন্ন এর কোনো পরিচয় নেই। এটা কোনো রাজনৈতিক দল না, এটা একটা মাফিয়া গোষ্ঠী ছিল, যে মাফিয়া গোষ্ঠীর প্রধান ছিল শেখ হাসিনা। তার বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার নামে বাংলাদেশের জনগণের উপরে ভারতের সহযোগিতায় এই অত্যাচার নিপীড়ন চাপিয়ে দিয়েছিলেন উনি। আপনারা যদি থাকেন, মাঠে থাকেন, আমাদের সাথে থাকেন, আমরা আপনাদের সাথে থাকি, তাহলে বাংলাদেশে গণতান্ত্রিক যে এই অভিযাত্রা তৈরি হয়েছে এটা সফল হবে এবং আওয়ামী লীগের যে ফেসিজম আছে এটা ফিরে আসার পথ রুদ্ধ হবে। কোনোদিন আর আওয়ামী লীগকে আমরা এই দেশে রাজনৈতিক ভাবে এখানে দাঁড়াতে দিব না। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সময় যারা গুমের সাথে জড়িত ছিল তাদের বিচার এই সরকারের আমলে হবে বলে আশ্বাস দেন উপদেষ্টা মাহফুজ। পর্যন্ত যারা যেখানে ভিকটিমের ফ্যামিলিগুলো ভিকটিম হয়েছেন হাসিনার অত্যাচার নিপীড়নের ফেসিজমের। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। পবিত্র ঈদ রাজনীতির পালে জুগিয়েছে নতুন হাওয়া। 5 আগস্টের পরে যে নয়া রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে তাতে ঈদ দিয়েছে নতুন উদ্যম, ছড়াচ্ছে উত্তাপ। বিএনপি জামাত সহ দীর্ঘদিন রাজনীতির কেন্দ্র থেকে দূরে থাকা নেতারা পরিবর্তিত পরিস্থিতিতে নতুন পরিকল্পনা নিয়ে ভোটের মাঠ গোছাতে ব্যস্ত। চট্টগ্রাম নগরীর প্রধান ঈদ জামাত থেকে শুরু করে পাড়া মহল্লার ব্যানার ফেস্টুনে তাদের উপস্থিতি এবারের ঈদকে দিয়েছে রাজনৈতিক রং। আর জানাচ্ছেন ফয়সাল করিম। অনেকের কাছে গত বছরও হয়তো এমন দৃশ্য ছিল কল্পনাতীত। তবে রাজনীতির আজব খেলায় যে হিসেব পাল্টে গেছে, সেই পাল্টানো পালে হাওয়া দিচ্ছে এবারের ঈদ, যাকে কেন্দ্র করে গতি পেয়েছে নির্বাচনের মাঠ গোছানোর আয়োজন। মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম ও ডাক্তার শাহাদাত হোসেনের সাথে এবারের প্রধান ঈদ জামাতে দেখা যায় বিএনপির অনেক নতুন পুরনো মুখকে। সাথে জামাত নেতাদের সরব উপস্থিতিও ঈদের ময়দানে ছড়িয়েছে রাজনীতির উত্তাপ। দীর্ঘদিন রাজনীতির কেন্দ্র থেকে দূরে থাকলেও এবারের ঈদ তাদের জন্য নিয়ে এসেছে নতুন বার্তা। এবার পরিপাটিভাবে রোজা রমজানও হয়েছে এবং নির্বিঘ্নে ঈদটাও আমরা সম্পন্ন করলাম। এটার জন্য আল্লাহ দরবারে হাজার শুকরিয়া। ভোটের অধিকার রক্ষার সংগ্রামে আমাদেরকে অবশ্যই সবাইকে ঐক্যবদ্ধভাবে সামনে দ্রুত সংস্কার করে একটা দ্রুত নির্বাচন দিতে হবে। আগামী দিনে যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি সেই স্বপ্ন বাস্তবায়ন করার আজকে অঙ্গীকার করার আহ্বান জানিয়ে আপনাদের আবারও ঈদ শুভেচ্ছা। নির্বাচনকে সামনে রেখে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা নিজেদের শক্তিশালী অবস্থান জানান দিতে তৎপর হয়েছেন নিজ এলাকায়। এই দৌড়ে বেশ এগিয়ে বিএনপির তরুণ নেতৃত্ব। স্বপ্নের বাংলাদেশ পাইনি, অতএব আমাদের অনেক কাজ বাকি। এই ঈদও সবার জন্য সমান নয়। আমার জন্য হয়তো কিছুটা দুঃখের, আরো অনেকের জন্য আরো অনেক বেশি দুঃখের। তাই আমরা যারা ভালো আছি তাদের চিন্তা করতে হবে সেই দুঃখী মানুষের কথা। একটি সুষ্ঠু নির্বাচনের দ্বারাই ফিরিয়েছে জনগণের মালিকানা, রাষ্ট্রের মালিকানা জনগণকে যাতে ফিরিয়ে দেওয়া হয়। চট্টগ্রামের মতো দেশের বিভিন্ন অঞ্চলেও ভোটের মাঠ গোছাতে ব্যস্ত বিএনপি জামাত সহ বিভিন্ন দলের নেতারা।
5ই আগস্ট পরবর্তী সময়ে রাজনীতির এই উর্বর মাঠে নিজেদের জানান দিতে চলছে তাদের জনসংযোগ ও প্রচারণা। ফয়সাল করিম, এখন চট্টগ্রাম। ঈদের দ্বিতীয় দিনে রাজধানীর বিভিন্ন বিনোদন কেন্দ্রে ঈদ উদযাপনে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। যান্ত্রিক নগর জীবনে কিছুটা ফুরসত পেয়ে পরিবারের সদস্যদের নিয়ে ঈদের আয়োজনে সামিল হয়েছেন অনেকেই। অভিভাবকরা বলছেন, বিনোদন কেন্দ্রগুলোতে এলে শিশুদের মানসিক বিকাশ ঘটে, তাই বিনোদন কেন্দ্রের পরিধি আরও বাড়ানোর দাবি তাদের। বাকিটা জানাচ্ছেন রাব্বি হোসেন। নেই কোনো বিধিনিষেধ, নেই বাবা মায়ের কোনো বারণ। ঈদের ছুটিতে তাই শিশুদের এমন বাঁধভাঙা উচ্ছ্বাস। শিশুদের কেউ চড়ছেন কৃত্রিম ট্রেনে, কেউ বা বসেছেন পানির উপরে বসানো কৃত্রিম পানকৌড়ির অবয়বে, আবার কেউ বা ঘোড়ার পিঠে চড়ে হারাচ্ছেন রূপকথার দেশে। তাদের এমন আনন্দময় মুহূর্তগুলো রাঙিয়ে তুলেছে ঈদ আয়োজন। আমি অনেক কিছু দেখেছি। কোথায় চড়েছো? আমি রাইডসে চড়েছি, নাগরদোলায় চড়ছি, হাসে চড়ছি, খুব ভালো লাগছে। ঘোড়ায়, ট্রেনে, হাসে আর জুমনায়। অন্যদিকে মঙ্গলবার সকাল থেকেই জমজমাট রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানা। চেনা অচেনা প্রাণীর সঙ্গ পেয়ে অপার্থিব আনন্দ শিশু থেকে নানা বয়সী মানুষের। যান্ত্রিক নগরে যেন একটু প্রকৃতির স্পর্শ। কর্মব্যস্ততার মাঝে একটু ফুরসত মেলায় সপরিবারে উৎসবে সামিল নগরীর বহু মানুষ। বাবার সাথে হরিণ দেখছি, বাঘ দেখবো, সিংহ দেখবো। এই সময় দেখা যায় আমাদের যে ঘুরের স্পটগুলো আছে এগুলোতে একসাথে অনেক মানুষ গ্যাদার করে। আসলে এটা কিভাবে আরো অয়েল ম্যানেজ করা যায় সেটা আছে গভর্নমেন্টের ভাবা উচিত। তো খুব ভালো লাগতেছে, কিন্তু যদি পরিষ্কার পরিচ্ছন্নতা আরেকটু হতো তাহলে অনেক ভালো লাগতো। এদিকে ঈদের আনন্দকে আরও রাঙিয়ে তুলতে নগরীর আগারগাঁওয়ে বসেছে ঈদ মেলা। মেলায় খাবারের স্টল, বিভিন্ন কারুশিল্পের স্টল সহ নানাধর্মী স্টল বসানো হয়েছে। এমন ভিন্নধর্মী মেলায় আসতে পেরে খুশি নগরবাসী। আমি মামা আম্মুর সাথে এসেছি, আমার অনেক ভালো লাগছে। আমরা দেখলাম যে ঈদের পরে আসলে এমন একটা প্রোগ্রাম, এটা কিন্তু অনেক বছর দেখা যায়নি। আমি তো ট্রেনে উঠলাম, বাচ্চাদের নিয়ে একটু বের হলাম, আর ঈদ মেলাটা তারা দেখে খুব খুশি হয়েছে। এছাড়া রাজধানীর বিভিন্ন বিনোদন কেন্দ্র ঈদকে ঘিরে দেখা যায় বিশেষ আয়োজন। নতুন নতুন রাইড সহ রয়েছে বিশেষ ছাড়। রাজধানী সহ বিভিন্ন দর্শনার্থী স্থানগুলো মানুষের উপস্থিতিকে গুরুত্ব দিয়ে আরও দর্শনার্থী বান্ধব করার দাবি অভিভাবকদের। রাব্বি হোসেন, এখন, ঢাকা। ঈদ আনন্দ উদযাপনে রাজধানীর সংসদ ভবন এলাকায় ভিড় করছেন সর্বস্তরের মানুষ। এছাড়া রাজধানীর পুরান ঢাকায় বসেছে আনন্দ মেলা। আমরা এই খবরাখবর জানবো, তবে শুরুতেই যাব সংসদ ভবন এলাকায়। সেখানে আছেন সহকর্মী জাহিদ হাসান। চলে যাচ্ছি তার কাছে। জাহিদ, জানাবেন এই সন্ধ্যার সময় রাজধানীবাসী তাদের এই যে ঈদের পরের দিন পরিবার পরিজন নিয়ে ঘুরতে বেরিয়েছেন, সংসদ ভবন এলাকায় ভিড় কেমন দেখছেন? এবং এই ঈদ আনন্দের কারণে অনেক সময় যখন রাজধানীবাসী জড়ো হয় রাস্তায় যানজট সৃষ্টি হয়, আপনার চোখে তেমনটি পড়েছে কিনা? শম্পা, আজকে ঈদের দ্বিতীয় দিন, সারাদিনেই বিভিন্ন যে বিনোদন কেন্দ্রগুলো রয়েছে রাজধানী জুড়ে সেখানে মানুষের দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল। তারই ধারাবাহিকতায় এটি কোনো বিনোদন কেন্দ্র না হলেও এই জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এখানে মানুষ আসেন এবং তারা স্বস্তির নিঃশ্বাস নেওয়ার জন্য মূলত পরিবার পরিজন, আত্মীয় স্বজন, আপনজন নিয়ে তারা ঈদের এই ছুটির সময়টি এখানে কাটাতে আসেন। এখানে অস্থায়ীভাবে অনেক রকম দোকান বসে, এখানে নানান ধরনের জিনিসপত্র বিক্রি করা হয় এবং মানুষজন তারা ঢাকা শহরের যেই জায়গাগুলোতে একটু স্বস্তিতে নিঃশ্বাস নেওয়া যায়, যেখানে এসে একটু আড্ডা দেওয়া যায়, আনন্দ ভাগাভাগি করা যায়, এরকম একটি জায়গায় দক্ষিণ প্লাজা সংসদ ভবন এলাকার। এইখানে যে আয়োজনগুলো দেখা যাচ্ছে যে সড়কে যানজটের কিছু দৃশ্য রয়েছে এবং এবারে যেটি ভিন্ন দৃশ্য হচ্ছে যে অন্যান্য বছরের তুলনায় এবারে শহরে কিন্তু মানুষের উপস্থিতি খুবই বেশি। অন্য বছর যেরকম শহর ফাঁকা হয়ে যায় ঈদে অনেকটা, সেরকম দৃশ্য কিন্তু এবারে সড়কে নেই। এবং একই সঙ্গে এই দক্ষিণ প্লাজার সড়কটিতে কিন্তু ঘোড়ার গাড়িতে করে অনেকে যারা পরিবার পরিজন নিয়ে এসেছেন তারা ঘুরছেন এবং ঘোড়ার গাড়ি এই সংসদ ভবন এলাকার মধ্যেই তারা ঘুরছেন। ঘোড়ার গাড়িগুলো রং বেরঙে সাজানো হয়েছে। এছাড়া এখানে নানান রকম
খাবারের দোকান বসানো হয়েছে এবং একই সঙ্গে অনেক চুড়ি থেকে শুরু করে শিশুদের খেলনা থেকে শুরু করে অনেক রকম দোকান এখানে বসেছে এবং এখানে বিকেল থেকেই মানুষের ঢল নেমেছে এবং বলা যায় যে এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পুরো এলাকাটি জুড়েই মানুষের ঢল এবং এই দক্ষিণ প্লাজার পুরো জায়গাটি জুড়েই মানুষ এখানে এসেছেন। বিভিন্ন বয়সের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা এসেছেন তাদের আপনজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য, একটু এই খোলা জায়গায় একটু স্বস্তিতে নিঃশ্বাস নেওয়ার জন্য এবং একসাথে কিছু সময় কাটানোর জন্য। এবং যারাই এসেছেন সবাই কিন্তু পরিবার পরিজন এসেছেন, প্রায় যারা এসেছেন তাদের সঙ্গে শিশুরা রয়েছেন, তাদের পরিবারের সদস্যরা রয়েছেন এবং তারা কেনাকাটা করছেন, খাওয়া দাওয়া করছেন, একই সঙ্গে ঘুরছেন। আর ঢাকার যেই জায়গাগুলোতে মানুষের ভিড় থাকে এই ছুটির দিনগুলোতে, তার মধ্যে এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজা অন্যতম একটি জায়গা এবং এখানে বিভিন্ন দিবসকে কেন্দ্র করে, জাতীয় দিবসকে কেন্দ্র করেই মানুষের আনাগোনা দেখা যায়, মানুষের দর্শনার্থীদের ভিড় দেখা যায়। তারই ধারাবাহিকতায় মুসলমানদের সবচেয়ে বড় যে ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর এবং ঈদ উল ফিতরের যে লম্বা ছুটি, সেই ছুটিতে নগরবাসী কিছুটা তাদের বিনোদন নেয়ার জন্য, তাদের কিছুটা আনন্দ নেয়ার জন্য মুক্ত বাতাসে তারা মূলত এই সংসদ ভবন এলাকায় ঘুরতে এসেছেন এবং সেই ঘোরারকে কেন্দ্র করে এখানে যতটুকু আয়োজন রয়েছে, ঘোড়ার গাড়ি থেকে শুরু করে অন্যান্য যেই আয়োজনগুলো রয়েছে সেগুলোর মধ্য দিয়েই মানুষ তাদের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন এবং তারা এখানে সময় ব্যয় করছেন। এবং সব কিছু মিলিয়ে মানুষের এবার নগরের যে দৃশ্য, রাজধানীর যে দৃশ্য, ঈদে আজকে দেখা গেল যে ঢাকা শহর জুড়েই মানুষের আনাগোনা রয়েছে, যানবাহনের চাপ রয়েছে, সড়কে যানবাহনের যেই যানজট ততটা না থাকলেও যানবাহনের চাপ আছে এবং চৌরাস্তার যে মোড়গুলো রয়েছে, ৩-৪ রাস্তার যে মোড়গুলো ঢাকায় রয়েছে সেখানে কিন্তু কিছুটা ট্রাফিকের সিগন্যালে থাকতে হচ্ছে। শম্পা, ঈদের ছুটিতে অনেকেই পরিবার পরিজন নিয়ে ঘুরতে সংসদ ভবন এলাকায় ভিড় করছেন, সেই খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী জাহিদ হাসান। দর্শক, আগেই বলেছি রাজধানীর পুরান ঢাকায় চলছে ঈদ আনন্দ মেলা। 3 দিন ব্যাপী এই মেলার সবশেষ খবর জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছে সহকর্মী মিয়া আমিরুল। আমিরুল, জানাবেন মেলায় কি কি মিলছে, সেই সঙ্গে জানাবেন দর্শনার্থীদের উপস্থিতি কেমন দেখছেন। শম্পা, বলা চলে ঈদ আনন্দ মেতে উঠেছে রাজধানীবাসী। তারই অংশ হিসেবে আমরা আজকে পুরান ঢাকায় যেমনটি লক্ষ্য করছি, এখানটায় 3 দিনব্যাপী মেলা চলছে। মূলত মহল্লার যে যারা রয়েছেন তাদের সকলের অংশগ্রহণে তারা কিন্তু ঈদকে উপভোগ করার জন্য তারা নানা উপলক্ষ রেখেছেন। আমরা এখানটায় যেমনটি দেখেছি যে মেলায় আগতরা তারা ঘোড়ার গাড়িতে করে তারা কিন্তু মেলা প্রাঙ্গণে আসছেন এবং নানা বয়সী মানুষ তারা এই যে মেলা চলছে সেই মেলাকে তারা উপভোগ করে তুলছেন। এবং আমরা যদি একটু বলতে চাই যে মেলায় আমরা যেমনটি দেখেছি যে নাগর ধোলায় হেলে দুলে কিন্তু ঈদ আনন্দ করছেন শিশু সহ মধ্যবয়সী নানা মানুষ। এবং এখানটায় বলা চলে পাশে কিছু স্টল রয়েছে, বিভিন্ন ধরনের পুরান ঢাকার যে ঐতিহ্যবাহী যে খাবারগুলো রয়েছে সেগুলো থেকে শুরু করে বিভিন্ন ধরনের আয়োজন বলা চলে। এবং আরেকটি বিষয় যেটি হয়েছে যে মেলা প্রাঙ্গণে আমরা যেমনটি লক্ষ্য করছি যে এখন প্রায় 7:20 কিছুক্ষণ পরেই কনসার্ট শুরু হতে যাচ্ছে বলে আমরা জানতে পেরেছি। এবং সেই সাথে যদি বলতে চাই, এখানটায় মূলত একটি মহল্লা যে আগা নবাব দেউরি মহল্লা, তাদের আয়োজনে আজকের এই মেলা। সেখানটায় আমরা যেমনটি দেখেছি যে আশপাশের যে এলাকাগুলো রয়েছে, বংশাল, মালিটোলা, চকবাজার থেকে শুরু করে নানা বয়সী মানুষ কিন্তু তারা কিন্তু এখানটায় এসেছে। এবং এখন যে বিষয়টি দেখছেন যে নাগরদোলায় হেলে দুলে কিন্তু সবাই ঈদ আনন্দ মেতে উঠেছেন এবং নানা বয়সী মানুষ কিন্তু তারা তাদের ঈদ উদযাপন করছেন। এবং আরও একটি বিষয় যদি জানাতে চাই যে এখানটায় মূলত রাজধানীর বিভিন্ন অংশে যে ঈদ উদযাপনের আয়োজন চলছে তারই অংশ হিসেবে বলা চলে পুরান ঢাকায় আজকের এই আয়োজন। শম্পা, রাজধানীর পুরান ঢাকায় ঈদ উপলক্ষে বসাচ্ছে আনন্দমেলা, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী মিয়া আমিরুল। বিনোদন কেন্দ্রগুলোর পাশাপাশি প্রেক্ষাগৃহেও রয়েছে সিনেমা প্রেমীদের ভিড়, সেই খবর জানবো সহকর্মী বাইজিদ সাদের কাছে। বাইজিদ সাদ রয়েছেন স্টার সিনেপ্লেক্সে, সেখান থেকে যুক্ত হবেন আমাদের সঙ্গে। সাদ, জানাবেন শুরুতেই প্রয়োজন মতো টিকিট চাহিদা অনুযায়ী মিলছে কিনা, আর এবার তো অনেকগুলো সিনেমা মুক্তি পেয়েছে, মোশাররফ করিম রয়েছে, সাকিব খান রয়েছে, সিয়াম, নিশো, কোন সিনেমার প্রতি দর্শকদের প্রতিক্রিয়া বেশি এবং তারা কি বলছেন? উজ্জ্বল, আজকে যারা মূলত সিনেমা দেখতে এসেছেন আদতে তারা টিকিট কিন্তু
পাচ্ছেন না বলা চলে, কেননা আরও সপ্তাহখানেক আগে থেকে যারা অনলাইনে টিকিট অর্ডার করে রেখেছিলেন তাদের পছন্দের সিনেমার জন্য, তারা কিন্তু আজকে টিকিট সংগ্রহ করছেন। তবে যারা আজকে সিনেমা দেখতে এসেছেন তাদের আসলে অনেকেই মন খারাপ করে যাচ্ছেন, আমরা এরকমও কিন্তু অনেকের সঙ্গে কথা বলেছি। আর এই ঈদে মোট 6টি সিনেমা মুক্তি পেয়েছে, যেখানে তরুণ পরিচালক যারা রয়েছেন তারাও ছিলেন, তাদের নির্মাণের সিনেমাও কিন্তু মুক্তি পেয়েছে। মোট 6টি সিনেমা রয়েছে, তার মধ্যে বরবাদ, দাগি, জঙ্গলি, জিন এবং চক্কর 302 রয়েছে। সাথে রয়েছে অন্তরাত্মা। শাকিব খানের রয়েছে 2টি সিনেমা, একটি বরবাদ, অন্যটি অন্তরাত্মা। অন্তরাত্মাতেই 4 বছর পর কিন্তু মুক্তি পেল, সিনেমার শুটিং শেষের 4 বছর পরে। এবং দর্শকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু রয়েছে বরবাদ, যেটি শাকিব খানের অভিনীত সিনেমা। যেহেতু তিনি সুপারস্টার, তো সেই হিসেবে তার সিনেমার প্রতি আগ্রহের জায়গাটা বেশি থাকবে, সেটি স্বাভাবিক অনেকাংশে। এবং এখানে আমরা দেখেছি সিয়াম আহমেদের যে জঙ্গলি সিনেমাটি রয়েছে সেটি কিন্তু প্রচার দৌড়ে অনেক এগিয়ে ছিল, যার টিজার, ট্রেইলার এবং এর পরবর্তীতে অনেক ভিডিও কিন্তু দর্শকদের আকর্ষণ বাড়িয়েছে এই হলে আসার জন্য। প্রেক্ষাগৃহে যারা এসেছেন তারা কিন্তু বেশ উচ্ছ্বাস আনন্দ প্রকাশ করছেন, তারা পরিবারের সদস্যদের নিয়ে ঈদ উদযাপন করতে, ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিতে কিন্তু হলে এসেছেন। আমরা দেখেছি আরও সিনেমা রয়েছে, মোশাররফ করিমের যেই চক্কর 302 রয়েছে তার পরিচালকের সঙ্গে আমরা কথা বলেছি, আমরা সিয়াম আহমেদের সঙ্গে কথা বলেছি। তিনি এই প্রজন্মের তারকা, তার অভিনীত যে জঙ্গলি সিনেমাটি রয়েছে সেটি নিয়ে তিনি প্রত্যাশার কথা জানিয়েছেন। আমরা দেখতে পেয়েছি যে প্রতি বছর ঈদে বিদেশি সিনেমার একটি ঝোঁক থাকে, বিদেশি সিনেমা মুক্তি পাবার যে ঝোঁকটা থাকে কিংবা দর্শকদেরও কিন্তু আকর্ষণ থাকে। তবে এবার একই সঙ্গে 6টি বাংলা সিনেমা মুক্তি পাবার জন্য কিন্তু প্রেক্ষাগৃহে ঈদের আনন্দকে আরও দ্বিগুণ করে তুলতে যেসব সিনেমা প্রেমী মানুষ রয়েছেন তাদের কিন্তু ভিড় জমেছে। তারা পরিবার পরিজন নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে কিন্তু এখানে সিনেমা দেখতে আসছেন এবং তাদের যে মনের অভিব্যক্তি সেটি কিন্তু প্রকাশ করছেন। এই ছিল আমার কাছে সবশেষ। স্টার সিনেপ্লেক্স থেকে প্রেক্ষাগৃহের খবর জানাচ্ছিলেন সহকর্মী বাইজিদ সাদ। ঈদের দ্বিতীয় দিনে স্বজন, প্রিয়জন, বন্ধুদের নিয়ে দর্শনীয় স্থানগুলোতে ভিড় জমাচ্ছেন বিনোদন প্রেমীরা। কেউ গা ভাসাচ্ছেন সমুদ্রে, ঘুরে বেড়াচ্ছেন সৈকতে, আবার কেউ উপভোগ করছেন পুলের কৃত্রিম জলস্রোত আর গানের ছন্দ। বিভিন্ন রাইডে চড়ে ঈদ আনন্দে মেতেছেন সব বয়সী মানুষ। বিস্তারিত প্রতিবেদনে। ঈদের দ্বিতীয় দিনে দর্শনার্থীদের সমাগমে সরগরম কক্সবাজার। ঈদ আনন্দে সামিল হতে পর্যটকদের পাশাপাশি সৈকতে ভিড় করেছেন স্থানীয়রাও। সাগর জলে শরীর ভিজিয়ে উচ্ছ্বসিত ভ্রমণ পিপাসুরা। ঢাকা শহরে বোরিং লাগে, সেজন্য আমরা কক্সবাজারে আসছি সময় কাটানোর জন্য। এবার ঈদের ছুটিতে আসার সেই সুযোগটা হয়েছে, এসে খুব ভালো লাগছে। আর এক কথায় জাস্ট ওয়াও, পরিবেশ খুবই সুন্দর। চট্টগ্রামে ঈদের দ্বিতীয় দিন কানায় কানায় পূর্ণ হয় বিনোদন কেন্দ্রগুলো। নেভাল, আনোয়ারা, বাঁশখালী, সীতাকুণ্ডের সমুদ্রকূল ঠাসা ছিল পর্যটকে। সূর্যাস্তের মনোরম দৃশ্য দেখতে পতেঙ্গা সমুদ্র সৈকতে ভিড় জমান পর্যটকরা। রোজায় দীর্ঘ খরার পর ঈদ ঘিরে যেন প্রাণ ফিরেছে হোটেল, মোটেল ও খাবারের দোকানগুলোতে। বাচ্চাদের আবদারের কারণে ওরা একটু সমুদ্র দেখতে চাচ্ছে, যেহেতু ঢাকায় থাকি সহজে আসা হয় না, এ কারণে একটু ঘুরতে আসা। এই সি বিচের এই মুক্ত হাওয়া আমরা উপভোগ করতে খুব ভালো লাগছে, ফ্যামিলি সবার সাথে এসেছি। কুমিল্লায় ম্যাজিক প্যারাডাইস সহ অন্যান্য বিনোদন কেন্দ্রগুলোতে দিনভর দর্শনার্থীদের ছিল উপচে পড়া ভিড়। পিছিয়ে ছিল না পর্যটন কেন্দ্রগুলো। শিশু কিশোরদের প্রধান পছন্দ বিভিন্ন রাইড, এছাড়া সুইমিং, ওয়াটার স্লাইড ও নাগরদোলা মাতাচ্ছেন তরুণ তরুণীরা। আমরা নারায়ণগঞ্জ থেকে আসছি, আমরা প্রায় ফ্রেন্ড সার্কেল, মহল্লা ভাই ব্রাদার মিলে 30 জন আসছি। ঈদ বা ভ্যাকেশনগুলোতে কি পরিমাণ মানুষের চাপ থাকে, তো এগুলোর সংখ্যা বাড়লে মানুষের আসলে ডিস্ট্রিবিউশন হবে। বগুড়ার মোমো ইন ওয়াটার পার্কের মতো বিনোদন কেন্দ্রগুলোতে ওয়েভ পুল, ওশান হাউস, স্লাইডার, বোটিং সহ নানা রাইড মন কাটছে আমোদ প্রেমীদের। সর্বোচ্চ সংখ্যক আমরা দর্শনার্থী উপস্থিত দেখতে পাচ্ছি এবং আমরা সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে আমরা সকল আয়োজন সম্পন্ন করেছি। ঈদ আনন্দে মেতেছে নরসিংদীও। অন্যতম বিনোদন কেন্দ্র ড্রিম হলিডে পার্কে নেমেছে মানুষের ঢল। সোয়ানকার, প্যাডেল বোট, স্কাই ট্রেন, ভূতের বাড়ি, ওয়াটার কিংডম সহ মোট 25টি রাইড উন্মুক্ত রয়েছে দর্শনার্থীদের জন্য। 8 জন মিলে আমরা প্যাকেজে কিনছি 11,500 দিয়ে। আমরা মোট 4টা শেষ হয়েছে, আমরা আরো 70 অনেক ভালো লাগছে। আমরা এই জায়গায় ঘুরতে আসছি,
এই জায়গায় অনেক ভালো লাগতেছে আমাদের, যেমন অনেক কিছু 20-25টা মতো রাইড আছে আর কি। পরিবার প্রিয়জন সাথে থাকলে ভ্রমণের আনন্দ বহুগুণ বেড়ে যায় বলে জানান ঘুরতে আসা পর্যটকেরা। প্রত্যয় দাস, এখন। ঈদ এলে লাখো মানুষ ছেড়ে যায় রাজধানী, আর তাতে কিছুটা হলেও কমে যায় শহরের কোলাহল। তাই এ সময়টা প্রশান্তি নিয়েই ফাঁকা ঢাকার সৌন্দর্য উপভোগ করেন নগরবাসী। সেই গল্পই তুলে ধরছেন তাসফিহা উখরোজ। এ যেন এক ভিন্ন নগরী, চিরচেনা যানজট আর ব্যস্ততাহীন নির্ভার কোলাহল মুক্ত শহর। ঈদের ছুটিতে নগরবাসীর সাথে ব্যস্ত এই শহরও যেন একটুখানি জিরিয়ে নিচ্ছে। কোলাহল মুক্ত ঢাকায় ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঘুরতে বের হন নগরবাসী। বন্ধু বান্ধব, পরিবার পরিজন নিয়ে কোলাহল মুক্ত বিভিন্ন পার্ক ও বিনোদন কেন্দ্রগুলোতে সময় কাটান তারা। নগরীর জিয়া উদ্যান, হাতিরঝিল, সংসদ ভবন এলাকা ঘুরে দেখা যায় নানা বয়সী মানুষের ঢল। এমন প্রশান্তির পরিবেশে ঈদের আনন্দ উদযাপন করতে পেরে খুশি নগরবাসী। আমরা সবসময় চলাফেরা করি ঠিক আছে, কিন্তু জ্যামের মধ্যে ঘুরতে সবসময় অস্থির হয়ে যায়। তো এই ফাঁকাটা খুব এনজয় করতেছি আর কি, খুব ভালো লাগতেছে। এই জন্য ফ্যামিলি নিয়ে বেরিয়ে আসছি। এরকমভাবে কোথাও ঘোরার সময় পাওয়া হয় না, এই মনে করেন ঈদের টাইমে আমরা একটু ঘুরতে পারি। নগরীর ব্যস্ততম সড়কগুলোতে নেই যানবাহনের চাপ। অনেকেই ব্যক্তিগত গাড়ি আর হুটখোলা রিকশায় চেপে ঘুরছেন এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। হ্যাঁ, ফাঁকা ঢাকা অনেক ভালো লাগে, খোলাম, তারপর যানজট মুক্ত, বাচ্চাদের নিয়ে খোলা আকাশের নিচে ভালো লাগছে। দুই ঈদকে কেন্দ্র করে নগর জুড়ে নেমে আসে এমন শান্ত রূপ। এবার ঈদে লম্বা ছুটিকে ঘিরে আরও বেশ কয়েকদিন ফাঁকা ঢাকাকে উপভোগ করতে পারবে নগরবাসী। তাসফিহা উখরোজ, এখন, ঢাকা। দ্বিতীয় দিনেও সাতক্ষীরার খোলপেটুয়া নদীর ভেঙে যাওয়া বেড়িবাঁধে বিকল্প রিং বাঁধ নির্মাণ করা যায়নি। ভাঙা অংশ দিয়ে এখনও লোকালয়ে জোয়ারের পানি ঢুকছে। এতে আশাশুনি উপজেলার 8টি গ্রাম প্লাবিত হয়ে পানিবন্দী অবস্থায় রয়েছে কয়েক হাজার পরিবার। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক। সাতক্ষীরা থেকে আহসান রাজীবের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন মাসুদ রানা। সোমবার সকালে সবাই যখন ঈদের আয়োজনে ব্যস্ত, ঠিক সেই সময় হঠাৎ করে ভেঙে যায় সাতক্ষীরার আশাশুনির খোলপেটুয়া নদীর উপকূল রক্ষা বেড়িবাঁধের এই অংশ। এতে লোকালয়ে ঢুকতে শুরু করে লবণ পানি। জোয়ারের তোড়ে একে একে প্লাবিত হয় বিসোট, বল্লভপুর, আনুলিয়া, নয়াখালী, চেচুয়া, কাকবাসিয়া, পারবিসোট, বাসুদেবপুর সহ 8টি গ্রাম। ভেসে যায় কয়েক হাজার বিঘা মাছের ঘের, নষ্ট হয় শত শত বিঘা জমির বোরো ধান, ভেঙে পড়ে শত শত কাঁচা ঘর। এ সমস্ত পরিবারে গতকাল থেকে রান্না হয়নি, তারা অনেকটা অদ্যাহারে অনাহারে দিন পার করছেন। এখানে রয়েছে সুপেয় খাবার পানির সংকট, পয় নিষ্কাশনের সমস্যা। তবে প্রশাসনের পক্ষ থেকে এখানে এখনও কোনো ধরনের ত্রাণ সহযোগিতা পৌঁছায়নি। বাঁধের পাশেই বৃদ্ধ সামাদ গাজীর বসতি। বাঁধ ভাঙা পানির চাপে ভেঙে পড়েছে তার কাঁচা ঘর, ভেসে গেছে ঘরের মালামাল। আশ্রয় নিয়েছেন বেড়িবাঁধের উপর, রান্নার সুযোগ না থাকায় রয়েছেন অদ্ধারে। হচ্ছে সোমবার থেকে এই পানি উঠতেছে, উঠিয়ে পরে সব তো লেগে গেছে, ঘর বাড়ি কিছু নেই। তার মতোই জাহানারা বেগমের বাড়িঘরও তলিয়ে আছে জোয়ারের পানিতে। স্রোতে ভেসে গেছে হাঁস, মুরগি ও গবাদি পশু। জীবন বাঁচাতে বাড়িঘর ফেলে তিনিও আশ্রয় নিয়েছেন এখানে। আমি কোনো জিনিসপত্র উদ্ধার করতে পারিনি, আর তো ঈদের দিন তো ঈদও করতে পারলাম না, কোনো কিছু রান্নাবান্নাও করতে পারিনি, কালকে সারাদিন খাইনি। এই এলাকার হাজার হাজার পরিবারের চিত্র এমন। তবে অনেকে এখনও নিজের সম্পদ রক্ষায় ঝুঁকি নিয়ে অবস্থান করছেন বাড়িতে। পানিবন্দী মানুষের খাবার ও পানির সংকট তৈরি হয়েছে। বিদ্যুৎ তো কালকেই বন্ধ করে দিয়েছে, তারপরে এখন তো অবস্থা আমাদের খুব করুণ। চিংড়ি চাষের ঘের প্লাবিত, ফুল প্লাবিত, 10টা গ্রাম প্লাবিত। বাঁধ ভেঙে যাওয়ার 24 ঘন্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত বাঁধের পাশে রিং বাঁধ দিতে পারেননি স্থানীয়রা। তারা স্বেচ্ছাশ্রমে কয়েক দফায় চেষ্টা করার পরও ব্যর্থ হয়েছেন। ভাঙনের পরপরই গ্রামবাসীরা কয়েকবার স্বেচ্ছাশ্রমে বিকল্প রিং বাঁধ তৈরির চেষ্টা করলেও প্রবল জোয়ারের তোড়ে সেই বাঁধও ধসে পড়ে। ফলে ভাঙন আরও গভীর হওয়ার শঙ্কায় তারা। তবে ঈদের কারণে শ্রমিক সংকট ও বালি আনতে দেরি হওয়ায় এখনও পুরোপুরি কাজ শুরু করা যাচ্ছে না। তবে পানি উন্নয়ন বোর্ডের দুটি বিভাগ একত্রে কাজ চালিয়ে যাচ্ছে। এই জন্য সবাই মিলে আমরা এটাকে এই বাঁধটা যে ভেঙে গেছে এটাকে যাতে আমরা দ্রুততার সাথে এটা সংস্কার করে আমরা
পরবর্তীতে যেন আর না ভাঙে। ভাঙন প্রতিরোধে জরুরিভাবে উদ্যোগ নেওয়া না হলে এসব এলাকায় দীর্ঘমেয়াদী ক্ষতি হওয়ার আশঙ্কা স্থানীয়দের। আহসান রাজীব, এখন সাতক্ষীরা। হবিগঞ্জের লাখাইয়ে সালিশি বৈঠক চলাকালে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনায় অন্তত 40 জন আহত হয়েছেন। বুধবার বেলা 12টার দিকে উপজেলার পূর্ব তেঘুরিয়া দর্জিহাটিতে এই ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, ব্যবসায়িক দ্বন্দ্বে হাতাহাতির ঘটনায় সকালে হবিগঞ্জের লাখাই উপজেলার পূর্ব তেঘুরিয়া এলাকায় সালিশি বৈঠকের আয়োজন করা হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আহত হন উভয় পক্ষের অন্তত 40 জন। এর মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। অন্যদিকে ধান শুকানোকে কেন্দ্র করে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামে দুপক্ষের সংঘর্ষে আহত হন 20 জন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আহতদের উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে। মিয়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় দ্বিতীয় দফায় সহায়তা পাঠালো বাংলাদেশ। উদ্ধার সরঞ্জামাদি সহ 15 টন ত্রাণ সামগ্রী নিয়ে মিয়ানমারে গেছে সেনাবাহিনী ও বিমান বাহিনীর 3টি পরিবহন বিমান। এই বহরে একটি উদ্ধারকারী দল সহ দেশটিতে গেল জরুরি ওষুধ সামগ্রী সহ একটি চিকিৎসক দলও। 55 সদস্যের দলে নেতৃত্ব দিচ্ছেন সেনাবাহিনীর কর্নেল মোহাম্মদ শামীম ইফতেখার। এর মধ্যে 34 সদস্যের উদ্ধারকারী দলে আছেন সেনাবাহিনীর 21 জন, নৌবাহিনীর 2 জন এবং বিমান বাহিনীর 1 জন সহ ফায়ার সার্ভিসের 10 সদস্য। এছাড়াও 21 সদস্যের চিকিৎসা সহায়তা দলে আছেন সেনাবাহিনীর 10 বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্স। এবারে পাঠানো সহায়তার মধ্যে রয়েছে শুকনো খাবার, বিশুদ্ধ পানি, তাঁবু, হাইজিন প্রোডাক্ট, ঔষধ সহ নিত্য প্রয়োজনীয় অন্যান্য সামগ্রী। প্রথম ধাপে গত 30 মার্চ 2025 তারিখে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ বিমান বাহিনীর পরিবহন বিমানের মাধ্যমে 16.5 টন ত্রাণ সামগ্রী সফলভাবে মিয়ানমারে প্রেরণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ 1 এপ্রিল 2025 তারিখে বাংলাদেশ সেনাবাহিনীর 1টি এবং বাংলাদেশ বিমান বাহিনীর 2টি পরিবহন বিমানের মাধ্যমে উদ্ধার সরঞ্জামাদি সহ একটি উদ্ধারকারী দল, জরুরি ওষুধ সামগ্রী সহ একটি চিকিৎসক দল এবং আরও 15 টন ত্রাণ সামগ্রী মিয়ানমারের নেপিদের উদ্দেশ্যে অল্প কিছুক্ষণের মধ্যে যাত্রা শুরু করবে। মালয়েশিয়ার গ্যাস পাইপলাইন থেকে অগ্নিকাণ্ডে আহত, দগ্ধ ও শ্বাস আটকে অসুস্থ মানুষের সংখ্যা ছাড়িয়েছে 100-তে। এদের মধ্যে 63 জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজধানী কুয়ালালামপুরের পুত্রা হাইটস এলাকায় মঙ্গলবার স্থানীয় সময় সকাল 8টার দিকে ঘটনা ঘটে। বিস্ফোরণ ও আগুনের তীব্রতায় জ্বলন্ত চুল্লিতে রূপ নেয় ঘটনাস্থল। কয়েক কিলোমিটার দূর থেকেও স্পষ্ট দৃশ্যমান অগ্নিকুণ্ড। রাষ্ট্রীয় জ্বালানি সংস্থা পেট্রোনাসের মালিকানাধীন দুর্ঘটনা কবলিত গ্যাস পাইপলাইনটি। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে অর্ধশত বাড়িঘর। নিকটবর্তী 3টি গ্যাস স্টেশনে আগুনের প্রভাব না পড়লেও পূর্ব সতর্কতা হিসেবে সাময়িক বন্ধ রাখা হয়েছে স্টেশনগুলো। এই ঘটনায় অনুসন্ধান চলছে বলে জানিয়েছে পেট্রোনাস। খেলার প্রসঙ্গ, আইপিএলে আজ মাঠে নামছে লখনৌ সুপার জায়ান্টস এবং পাঞ্জাব কিংস। দু দলের ম্যাচটি শুরু হবে রাত 8টায়। এবারের আসরে এখন পর্যন্ত 2টি ম্যাচ খেলেছে লখনৌ। প্রথমটি হারলেও দ্বিতীয় ম্যাচ জিতেছে ঋষভ পন্তের দল। নিজেদের তৃতীয় ম্যাচ বড় ব্যবধানে জিততে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার সুযোগ থাকবে লখনৌয়ের সামনে। অন্যদিকে টুর্নামেন্টে একটি মাত্র ম্যাচ খেলেছে পাঞ্জাব কিংস। সে ম্যাচে গুজরাট টাইটান্সের বিপক্ষে জয় পেয়েছে শ্রেয়াস আয়াররা। মূলত ব্যাটারদের পারফরমেন্সে ভর করে 2 পয়েন্ট পায় পাঞ্জাব কিংস। এবার রাগবি বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা করছে সৌদি, কাতার ও আরব আমিরাত। 2022 ফুটবল বিশ্বকাপ সফলভাবে আয়োজন করেছে কাতার। 2034 ফুটবল বিশ্বকাপের স্বাগতিক সৌদি আরব। সংযুক্ত আরব আমিরাতেরও টি20 বিশ্বকাপ, বিশ্ব ট্রায়াথলন চ্যাম্পিয়নশিপ, বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপের মতো বৈশ্বিক ক্রীড়া আসর আয়োজনের অভিজ্ঞতা আছে তাদের। এবার 2035 কিংবা 2039 সালের রাগবি বিশ্বকাপের আয়োজক হতে চায় এই 3 দেশ। 2035 বিশ্বকাপের বিডিং প্রক্রিয়া আগামী 2 বছরের মধ্যে শুরু হবে। সেই আসরের আয়োজক হতে এরই মধ্যে তদবির শুরু করেছে ইতালি ও স্পেন। শেষ পর্যন্ত এই 2 দেশের কেউ 2035 বিশ্বকাপের আয়োজন সত্ত্ব পেয়ে গেলে 2039 বিশ্বকাপের জন্য বিড করবে সৌদি, কাতার ও আরব আমিরাত।
এর সাথে শেষ করছি শান্তবাজার। তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। ঐক্যমত্যে পৌঁছানো সংস্কার ধরেই নির্বাচনে যেতে হবে, ঠাকুরগাঁও বিএনপি মহাসচিব। ভিন্ন পন্থায় ক্ষমতার থাকার চেষ্টা রুখবে জনগণ, বললেন আমির খসরু। আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে দাঁড়াতে দেওয়া হবে না, মায়ের ডাকের অনুষ্ঠানে উপদেষ্টা মাহফুজ। গুমে জড়িতদের বিচার হবেই। গলি গলিতে ব্যানার ফেস্টুনে ঈদ উৎসবের রাজনৈতিক রং, নতুন উদ্যম ও ছকে ভোটের মাঠ গোছাতে ব্যস্ত রাজনৈতিক দল। সারা দেশে বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভিড়, চিড়িয়াখানা, সমুদ্র সৈকত সহ সবখানে ঈদ উদযাপনের রেশ। খুবই ভালো, মানে খুব মজা পাচ্ছি। পরিষ্কার পরিচ্ছন্নতা আরেকটু হতো তাহলে অনেক ভালো লাগতো এখানে। সাতক্ষীরায় বাঁধ ভেঙে পানিবন্দী 50,000 গ্রামবাসী। জোয়ারে টিকছে না স্বেচ্ছাশ্রমের চেষ্টা, শ্রমিক সংকটে কাজ শুরু হতে দেরি। শেষ করছি শান্তবাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।